মাদকাসক্তি একটি মানসিক রোগ। যে কোনো মানসিক রোগের রিকভারির যে প্রসেস সেটা এমনিতেই একটু দীর্ঘ সময়ের জন্য হয়, আর মাদকাসক্তের রিকভারি মানে নিরাময় বা পুনর্বাসন, এই কাজটিতে সময় আরও অনেক বেশি লাগে। সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাই আজকের পর্বে আমি নুজহাত-ই রহমান আপনাদের সাথে আজ আলোচনা করব মাদকাসক্তি এই রোগটি থেকে রিকভারির প্রক্রিয়া নিয়ে। আর এই আলোচনায় আজ অংশগ্রহণ করবেন সাহির জামিল, তিনি একজন অ্যাডিকশন কাউন্সিলর। সাহির, কেমন আছেন? স্বাগতম। ভালো আছেন? স্টুডিওতে। থ্যাংক ইউ। আছি ভালো, ভালোই যাচ্ছে। আপনি কেমন আছেন? হ্যাঁ, বেশ ভালো। আপনার সাথে এর আগেও আমাদের এই প্ল্যাটফর্মে গল্প হয়েছে, রিকভারি নিয়ে গল্প হয়েছে, আপনার নিজের রিকভারি নিয়ে আপনি কথা বলেছেন এবং আমার খুব ভালো লাগছে এবং গর্ব লাগছে আজকে যে আপনি বলছেন নিজেকে আমি একজন অ্যাডিকশন কাউন্সিলর। অ্যাডিকশন কাউন্সিলরের জায়গাটাতে নিজেকে আপনি এখন নিয়ে আসতে পেরেছেন, ভীষণ গর্বের। আপনার জন্য বিষয়টি কেমন? আমার জন্য বিষয়টি আসলে খুব অ্যামেজিং একটা ব্যাপার, কারণ যখন আমি অ্যাক্টিভ অ্যাডিকশন থেকে সাফার করছিলাম তখন কখনো চিন্তাই করিনি যে এরকম একটা ভালো লাইফ হতে পারে। সো এই জায়গাতে এখন আসা, ওই অ্যাডিকশনের সেই ডার্ক গ্রাসপেট থেকে বের হয়ে আসা, তারপরে এখন একটা সুন্দর জীবন যেখানে ফ্যামিলি লাইফটা ভালো, ফিজিক্যাল হেলথটা ভালো, মেন্টাল হেলথ ভালো। সো এই জায়গাটাতে আসাটা ওয়াজ মানে কি বলবো যে রিয়েলি অ্যামেজিং, মানে খুবই গ্রেটফুল যে এই জীবনটার জন্য। অ্যাট দ্য সেম টাইম একটা ডিগনিফাইড ডেজিগনেশন হোল্ড করছেন। জি, এই জায়গাটা আসলে যেহেতু অ্যাডিকশনটা আমার লাইফের পুরো সবগুলো অ্যাঙ্গেল থেকে আমার লাইফটাকে এফেক্ট করে ফেলেছিল, সো ওইটা নিয়েই আসলে কাজ করে যাওয়াটাই ওয়াজ দ্য রাইট চয়েস ফর মি। তাতেই আমি আসলে সব জায়গাগুলোতে রিকভারি নিয়ে কাজ করতে পারছি, জায়গাটা আবার ফেরত পাচ্ছি। দারুণ, থ্যাংক ইউ। দারুণ। আজকে রিকভারি নিয়েই তো আসলে আপনার সাথে কথা বলবো। আমরা আসলে শুরু হওয়ার আগে যখন আলোচনা করছিলাম আপনার কাছ থেকে জানছিলাম যে রিকভারির প্রসেসটা আসলে বিশাল এবং বেশ অনেক ভাগে সেগুলোর ডিসকাশন করা যায়। আমি খুব অবাক হচ্ছিলাম ওই জায়গাটা থেকে যে একজন প্রফেশনালের জায়গা থেকে হ্যাঁ, আমার জন্য অনেক নলেজ ধারণ করা যেমন সহজ, কিন্তু আপনি যখন বলছেন আপনারই ওই বর্ণনাগুলো শুনে আমার কাছে মনে হচ্ছিল আপনি আমার চাইতে অনেক বেশি জ্ঞান ধারণ করেন এখান থেকে। মানে আসলে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে যতটুকু বুঝে আর কি বলাটা, সেটাই এক্স্যাক্টলি। এবং সেই কারণেই এই যে আপনি আপনার যে প্রফেশনটা এখন চুজ করেছেন, অ্যাডিক্টদের হেল্প করছেন কাউন্সিলর হিসেবে, আপনার চেয়ে ভালো হেল্পার হওয়া সম্ভব না আসলে আর কারো পক্ষে। জি, থ্যাংক ইউ। তো একটু রিকভারি প্রসেস সম্পর্কে এবার জানতে চাই। একটু শুরু থেকে আমি জানতে চাইবো যে একজন রোগী যখন অ্যাডিকশন নিয়ে যখন তার চিকিৎসা শুরু হয়ে যায়, অ্যাকচুয়ালি তো রিকভারি প্রসেসটা তখন থেকেই শুরু হয়, রাইট? জি, রিকভারি প্রসেসটা একেবারে ফ্রম ডে ওয়ান আমাদের প্রমিসেস মেডিকেল লিমিটেড আমাদের যে সেন্টার আছেন, তো সেন্টারে আসার ঠিক ফার্স্ট মিনিট থেকেই শুরু হয়ে যায়। সো একজন নিজের পার্সোনালি একজনের লাইফে যে কোনো কিছুই চেঞ্জটা কিন্তু আসে, প্রথম স্টেজটা থাকে ডিনায়াল অর প্রোক্রাস্টিনেশন, তারপরে একটা প্ল্যানিং হয়, তারপরে একটা অ্যাকশন নেয়। ডিনায়ালটা একটু বলবেন যে বিষয়টা কি? ডিনায়ালের জায়গাটা আসলে কিরকম? ডিনায়ালের জায়গাটা হচ্ছে গিয়ে অ্যাডিকশন এমন একটা রোগ যে এইখানে আপনার মনে হবে না যে আপনার কোনো সমস্যা আছে। আচ্ছা, সব সময় মনে হয় যে আমি এটা হয়তো বা হ্যান্ডেল করতে পারছি, এটা অ্যাকচুয়ালি আমার রোগ না, আমি এটা চেলেই খাচ্ছি বা চেলেই আমি ছেড়ে দিতে পারছি। সো প্রবলেমগুলো তো বাইরের মানুষরা দেখে, লাইফের এমন এমন অ্যাসপেক্টে হয় যেটা প্রবলেমগুলো ওয়ার্ক প্লেস, প্রবলেমগুলো ফ্যামিলি লাইফ, প্রবলেমগুলো ফ্রেন্ড সার্কেল, এইসব জায়গাতে মানুষ আরো বেশি বুঝতে পারে। সো যাদের খুব খারাপ অবস্থা হয়ে যায় ওনারা নিজে বোঝাটা আরো, প্রোক্রাস্টিনেশনের জায়গাটা, ডিনায়ালটা থেকে বের হয়ে আসাটা একটু ইজিয়ার হয় ওই স্টেজটা দেখা। কারণ রক বটম হিট করে যায় যে হেলথ থাকে না, টাকা পয়সা থাকে না, কোনো রেসপেক্ট থাকে না, কোনো কিছুই থাকে না।
রক বটম হিট করার মানেটা কি হচ্ছে, যে আমার আর আসলে সুযোগ নেই, ওটাকে বলছেন রক বটম হিট করার মানে হচ্ছে গিয়ে এক কথায় দেয়ালে পিঠ থেকে যাওয়া। দেয়াল, এক্স্যাক্টলি, হ্যাঁ, সুন্দর বলেছেন। সো ওই জায়গাটা থেকে যখন একটা মানুষ চাচ্ছে যে আমি বের হয়ে আসতে চাচ্ছি, আমি হেল্প নিতে চাই, ওর আমি হেল্পটা নিলে আমি কাজে লাগাতে পারবো, ওই প্রোক্রাস্টিনেশন থেকে উনি যখন হেল্পটা নেয় তখনই হয়ে যায় অ্যাকশন, এন্ড তারপরে এটাকে আগিয়ে নেওয়াটা হয়ে যায় মেইনটেনেন্স অফ দি অ্যাকশন। সো আমাদের এখানে যেমন প্রথম থেকে ফ্রম ডে ওয়ান যে কোনো ড্রাগ ছাড়লেই কোনো না কোনো একটা উইথড্রল থাকে, একটা ফিজিক্যাল উইথড্রল থাকে, একটা মেন্টাল উইথড্রল থাকে, ডিপেন্ডিং অন ডিফারেন্ট টাইপস অফ ড্রাগস অ্যান্ড সাবস্টেন্স। ওই উইথড্রলটা ওইটার মতো করে হয়, অ্যান্ড সাধারণত এরকমই হয় যে ধরেন আমি যেই ড্রাগটা খাচ্ছি যেটা আমাকে বেশি জাগায় রাখছে বেশিক্ষণ, ওইটার উইথড্রল হবে যে বেশি ঘুম হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেটা দেখা যাচ্ছে যে আমি নিচ্ছি যে আমার বেশি ঘুম হচ্ছে, ওইটার উইথড্রল দেখা যাবে যে আমি বেশি জেগে থাকছি, ঘুমাতেই পারছি না। আচ্ছা। তারপরে অ্যালকোহলের উইথড্রলটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস উইথড্রলস, যে যখন বডি একদম অ্যালকোহল ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন পুরোপুরি বডি এনার্জিটা নেয় অ্যালকোহল থেকে, কোনো ফুড নর্মাল খাওয়া দাওয়া থেকে এনার্জি নিতে পারে না। সো অ্যালকোহলের উইথড্রলটা আবার দেখা যায় যে ডিফারেন্ট অর্গানস হয়তো বা শাটডাউন করা শুরু করে, সিজার হয়ে যেতে পারে। সো এক একটা ড্রাগের এক একটা উইথড্রল হয়, অ্যান্ড আমাদের সেন্টারে যেই ডিটক্সিফিকেশন যেই ফেসিলিটিটা আছে ওইখানে উই আর সুটেড ফর এভরি ডিফারেন্ট টাইপ অফ উইথড্রল ম্যানেজমেন্ট। আচ্ছা, কিছু উইথড্রল হয় ড্রাগসের যেটাতে খুব পেট খারাপ হয়, ওকে, ঘুম হয় না, স্কিনে আনকমফোর্টেবল লাগে, ওইগুলোর জন্য আমাদের একদম প্রফেশনাল যে ডক্টরসরা আছেন, আমাদের যে সাইকিয়াট্রিস্টরা আছেন, সব একটা ইনটেক করার পরে তাদের হিস্ট্রি নিয়ে ইউজের অনুযায়ী অবজারভেশনে রেখে ওনাদেরকে অনেক সময় ওষুধ দিয়েও উইথড্রলটা ম্যানেজ করা হয়, বিকজ এইসব ড্রাগগুলোর উইথড্রল খুবই সিভিয়ার হয়, অনেক ক্ষেত্রে উইথড্রলে কিন্তু মানুষ মারাও যায়। সো ওই প্রপার মনিটরিং না থাকে, যদি প্রপার মনিটরিং না থাকে, বিকজ দেখা যায় যে খেতে পাচ্ছে না, বাট খেতে না পারলে তো আরো উইক হয়ে যাবে শরীর। সো ওই জায়গাটায় একটু খাওয়া দাওয়া যেটা মনে করেন যে আচ্ছা একটু নিতে পারছে বডিটা, ডিহাইড্রেটেড হয়ে যাওয়া, ম্যাক্সিমাম উইথড্রলে ডিহাইড্রেটেড হয়ে যায়, ওই জায়গাগুলোতে দেখা যাওয়া যে একটু হাইড্রেটেড রাখা, প্রপারলি মনিটরিং এ থাকা, মেইনলি একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে সেফ ভাবে উইথড্রলটা যাতে পেশেন্টটা কাটাতে পারে। তার মানে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে এই উইথড্রল পিরিয়ডে কোনো না কোনো ফিজিশিয়ানের প্রেজেন্স থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। জি, উইথড্রল পিরিয়ডে ফিজিশিয়ানের প্রেজেন্ট থাকা অনেক ইম্পর্টেন্ট, কারণ একা একা উইথড্রল পিরিয়ডটা কাটানোটা ইজ হাইলি ডেঞ্জারাস। যারা বাসায় ট্রাই করে, ম্যাক্সিমাম মানুষ দেখা যায় যে উইথড্রলের কষ্টটা, উইথড্রলের যে সাফারিংটা হয় ওইটা নিতে না পেরে ওনারা হয়তো বা উল্টাপাল্টা অন্য কিছু ওষুধ খায় বা অন্য কোনো ড্রাগসে চলে যায়, সো অন্য কিছু দিয়ে সাবস্টিটিউট করার চেষ্টা করে, বাট অ্যাকচুয়ালি ওইটা তো উইথড্রল ম্যানেজমেন্ট হচ্ছে না, ওইটা তো যে সাবস্টিটিউটিং হয়ে যাচ্ছে। সো এই জায়গাগুলোতে যে একটা সেফ অ্যান্ড সিকিউর, কারণ অনেক মানুষ এটাই ভয় পায় যে আমি যে আমার সাবস্টেন্স যেটা নিচ্ছি, আমি যেটাতে অ্যাডিক্টেড, যেটা ছাড়া আমি চলতে পারছি না, ওইটা যে আমি ছাড়বো, আমার ওই উইথড্রলের কষ্টে, ওই উইথড্রলের ভয়েই আমি ছাড়তে পারি না। হ্যাঁ, ওটাকে আমি নিতে পারবো কি? হ্যাঁ, কারণ উইথড্রলের সময় প্রচুর, যেমন ফর এক্সাম্পল হেরোইনের উইথড্রল ইজ ভেরি পেইনফুল। আমরা এমনও মানুষ পেয়েছি, ইভেন আমি নিজেও, আমারও খুব কষ্ট হয়েছে, তাছাড়া এমনও পেশেন্ট পেয়েছি যাদের দেখা যায় প্রায় 1 মাস প্রপারলি ঘুমই হয় না। সো ওই জায়গাটাতে যদি বাইরে কেউ থাকে, হয়তো দেখা যায় যে আবার স্লিপিং পিল খেয়ে ফেলছে চিন্তা করে যে দিস ইজ আ কুইক একটা ফিক্স, ঘুমাতে না পারলে কেমন অবস্থা হবে? সেটা তো খুব খারাপ অবস্থা হয়ে যায়, আরো বেশি শরীর খারাপ লাগে, আরো বেশি শরীর খারাপ হয়ে যায়। স্পেশালি ম্যাক্সিমাম অ্যাডিক্টদের মধ্যে কিন্তু ঘুমের প্রবলেমটা ইজ আ প্রলং প্রবলেম। এইটা ঠিক করতে সবচেয়ে বেশি টাইম লাগে বলতে গেলে, অনেকের হয় না,
বাট ম্যাক্সিমাম মানুষেরই এই ঘুমটা ঠিক হতে টাইম লাগে। সো ঘুম যেটা রেস্ট, যেটা মানে যেটা থেকে আমি আবার হিল করছি ফ্রম স্লিপ, ওইটাই যদি না হয় তখন তো খুবই খারাপ লাগে। এক্স্যাক্টলি। ওই জায়গাগুলোতে আমরা যেভাবে করে পেশেন্টদেরকে একটু কমফর্ট দেওয়া, একটু এখানে মেডিসিনেরও কিছু ভূমিকা আছে, রাইট? জি মেডিসিনের যাতে একটু কম পেইনফুল হয় সেইটার জন্য কিছু মেডিসিন সেখানে দেওয়া জি হয়। মেডিসিনের ভূমিকা থাকেই। মেডিসিনের ভূমিকাটা থাকলে এই পেইনের জায়গাটা যখন কমে যায়, সাফারিং এর জায়গাটা কমে যায়, তখন কিন্তু রিকভারিটা অ্যাকচুয়ালি আরো ফাস্টার হয়, এক্স্যাক্টলি, আরো ইজিয়ার হয়। আরো ইজি হয় এবং সেটার জন্য অ্যাকচুয়ালি একটু কন্ট্রোলড এনভায়রনমেন্ট জি সেটা খুব প্রয়োজনীয়, যেটার জন্য ইনস্টিটিউশনালাইজেশন হতে পারলেই ভালো এবং সেখানে প্রপার ফিজিশিয়ানের প্রেজেন্স থাকা, তাদের আন্ডার সুপারভিশনে এই উইথড্রলটাকে ম্যানেজ করা। আমরা খুবই গুরুত্বপূর্ণ আলাপের মধ্যে আছি, একটা বিরতির সময় হয়ে এলো, বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, একটা বিরতি নিয়ে এখনই ফিরছি। সুপ্রিয় দর্শক, ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই ছোট্ট বিরতি নিয়ে। আজ কথা হচ্ছে রিকভারি প্রক্রিয়া নিয়ে সাহির জামিলের সাথে। রিকভারি প্রসেসটা তো অ্যাকচুয়ালি ডে 1 থেকেই শুরু হয়ে যায়, যখন থেকে একজন রোগী ট্রিটমেন্টের আন্ডারে চলে এসছেন। এবার উইথড্রলটা একটা বড় পার্ট। আপনি বলেছেন যে 1 মাস পর্যন্ত প্রায় সময় লেগেও যায় অনেকের ক্ষেত্রে, জি যেখানে ফিজিক্যাল উইথড্রল থাকে। ইমোশনাল উইথড্রলের জায়গাগুলো আরো লম্বা সময় পর্যন্ত চলে, কিন্তু ফিজিক্যাল উইথড্রল অ্যাটলিস্ট 1 মাস সময় লেগেই যায়। তো এর পরের ধাপটা কি অ্যাকচুয়ালি, এবং সেটার জন্য আপনি বলেওছেন যে কত সুন্দরভাবে এটাকে ম্যানেজ করা যায়। এটার যে কষ্টগুলো আছে, যে সাফারিংগুলো হয়, সেটা যখন আন্ডার গাইডেন্সে এই উইথড্রলটা করা হয় তখন সেটা সাফারিংটাও কমে যায়। এর পরের ধাপটা কি? পরের ধাপ অফ রিকভারি যেটা হয় আমাদের রিকভারি প্রসেসে যদি যাই, যে উইথড্রলের পরে কি হয়, উইথড্রলটা ম্যানেজ করার পরে ওইটার পাশাপাশিও বলতে পারেন, আর তারপরে যে পার্টটা সেটা হচ্ছে গিয়ে একটা হেলদি হ্যাবিট ফর্ম করা, আচ্ছা, একটা হেলদি ইটিং হ্যাবিট, যে আমি টাইম মতো খাচ্ছি, আর একটা হেলদি স্লিপিং হ্যাবিট, যে আমি টাইম মতো ঘুম থেকে উঠছি, ঘুমাচ্ছি। সো বডির যে ফিজিক্যাল জায়গাটা যেটা ড্যামেজ হয়েছে, যে আমি অ্যাডিকশনের সময় থাকা অবস্থায় অনেক সময় দেখা যায় যে আমি একদিনে 3 দিনের খাওয়া খেয়ে ফেলছি, অথবা আমি 3-4 দিন আমি একবেলাও খাচ্ছি না। সো এই জায়গাগুলোতে প্রপার একটা আমাদের ডায়েটিশিয়ান আছে, যে ডায়েটিশিয়ান নিউট্রিশন হিসাবে একটা মানুষের ওয়েট হিসাবে কতটুকু ইনটেক করতে হবে, কি ক্যালোরিজ হিসাবে, যে প্রোটিন কতটুকু, কার্বোহাইড্রেট কতটুকু, এরকম করে সেট করে দেয়। সেট করে দেওয়ার পরে মোটামুটি কম বেশি সবারই একটু সিমিলার ওয়েট হিসাবে, একটু প্রোটিনের ডিফারেন্স হয়। সো এটা করে ওই যে হ্যাবিটটাই আনা, যে আচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠে একটা ব্রেকফাস্ট টাইম, সবাই মিলে একটা গ্রুপ হিসাবে একসাথে ব্রেকফাস্ট করা, তারপরে সুন্দর করে ব্রেকফাস্ট করে প্রোগ্রাম জয়েন করলে প্রোগ্রাম জয়েন করে তারপরে একটু জিমে যাওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটু সানলাইট, বিকজ সানলাইট ইজ এ মেজর পার্ট যে আমাদের ঘুমটা ঠিক করে। থ্রু আমাদের চোখ দিয়ে যখন সানলাইট যায়, ওইটাই কিন্তু মেলাটোনিনটা প্রডিউস করে, যেটা স্লিপের জন্য ন্যাচারাল কেমিক্যাল। সো দেখা যায় স্কিনে নেয়, মানে স্কিনে মেলাটোনিন ঢুকে, তারপরে চোখ দিয়ে যখন আলো যায় তখন কিন্তু ব্রেইনে মেলাটোনিন প্রডিউস হয়। সো এই যে হ্যাবিটটা ঠিক করা, যে আচ্ছা আমি টাইমলি উঠছি, আমি সবাই মিলে একসাথে টাইমলি আমরা খাচ্ছি, সবাই মিলে একসাথে এই অ্যাক্টিভিটিগুলো করছি, যে নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে একটু মুভমেন্ট করা, একটু জিম করা, এইগুলা করে আমি যখন গ্রুপের সাথে কিন্তু বিকালের নাস্তাটা টাইমলি খাচ্ছি, বিকালে একটা দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নেওয়া, তারপরে রাতের আমার যে ডিনারটা সবাই মিলে একসাথে করা টাইমলি। এই টাইমলি জিনিসটা যখন এই হেলদি ইটিং আর স্লিপিং হ্যাবিটটা হয়, একটু ফর্ম হয় কয়েকদিন পরে, সে ফর ইনস্টেন্স যে 3 মাসের মতো টাইমে, তখন দেখা যায় যে অটোমেটিক্যালি ওই টাইমে খিদা লেগে যায়, অটোমেটিক্যালি ওই সেম টাইমে ঘুম চলে আসে।
তো ওই টাইমটাতে একটু দেরি হলেই মনে হয় যে খুব খিদা লেগে গেছে। সো ওই জিনিসগুলো ফিক্স করা, যে একটা নর্মাল মানুষের কিন্তু দেখা যায় যে দিনে ব্রেকফাস্ট করছে, লাঞ্চ করছে, একটা বিকালের নাস্তা থাকে, ডিনার করছে, একটু ফ্রুট ইনটেক করে, ভেজিটেবল খায়, এরকম মিলায়। আমরা যখন অ্যাডিকশনে থাকি আমাদের কিন্তু কোনো কিছুই ঠিক থাকে না। দেখা যায় যে খুব সুগারি ফুড খাচ্ছি, হয়তো বা আইসক্রিমের উপরেই আসি, অথবা দেখা গেল যে ফাস্ট ফুডের উপরেই আসি। সো ওই জায়গাগুলো থেকে এই যে হেলদি হ্যাবিটটা করা, তখন যে বডিটা ফিজিক্যালি রিকভার করছে ফ্রম অল দ্য নিউট্রিশন দ্যাট ইউ নিড, ভাইটামিনস, নিউট্রিশন, ওই জায়গাটাতে রিকভারিতে বডির উপরে মেইনলি কাজটা ওইটাতে হেল্প করে। নাইস। একটু গ্রুপের জায়গাটাতে আমি আসতে চাই। এই জায়গাটাতে যে মানে কমন মানুষ যারা আছে তাদের যেমন একটা ধারণা কাজ করে যে আমার বাচ্চাটাকে একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করাবো, ওখানে তো আরো অনেক একই রকমের রোগীরা আছে, তো ওখানে গিয়ে ও না আবার আরো বেশি ইন্সপায়ার হয়ে যায়, ওকে না আবার আরো বেশি আনকন্ট্রোলড হয়ে যায়, মানে একই মানুষদের, এইসব মানুষদের সঙ্গেই থাকতে থাকতে ও না আরো বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এইরকম যে একটা আইডিয়া আছে, এই জায়গাটা সম্পর্কে কি বলবেন? এইটা আসলে এই যে স্টিগমাটা যেটা মানুষের ভিতরে কাজ করে, যে আমি আমার ছেলেকে বা আমার সন্তানকে যদি এরকম জায়গায় পাঠাই, ও এখান থেকে আরো হয়তো বা ও শিখে আসবে, ও আরো কিছু অ্যাভিনিউজ এন্ড লিংকস বানায় নিয়ে আসবে, যে ওখানে গিয়ে ও কিভাবে হয়তো বা অন্য কোনো ড্রাগ নিবে বা এরকম কিছু। সো অ্যাকচুয়ালি জিনিসটা কি, যে কনসেপ্টটা ট্রু, যে যদি মসজিদে যান, সবাই মসজিদে নামাজ পড়তেই যায়। সো মসজিদে নামাজ পড়তে গেলে আপনার ছেলেকে মসজিদে পাঠালেও কিন্তু মসজিদে নামাজই পড়বে। সো একটা ট্রিটমেন্ট সেন্টারে পাঠালে, ট্রিটমেন্ট সেন্টারে তো কোনো ড্রাগস নেই, ট্রিটমেন্ট সেন্টারে তো কেউ ড্রাগস নিয়ে বসে খাচ্ছে না, অথবা ওইখানে তো পাওয়ার কোনো উপায়ই নেই, এটা একটা ইম্পসিবল ব্যাপার। সো ওইখানে যারাই আছে ওই কষ্টটা শেয়ার করে, উইথড্রলের কষ্টটা, ড্রাগস নেওয়ার পরে জীবনে যেসব কষ্ট নর্মাল মানুষের খুবই কমন হয়, মানে নর্মাল যারা অ্যাডিক্ট, যে বাবা মার সাথে, পার্টনারের সাথে যেই সমস্যাগুলো হয়, ভাই বোনের সাথে, ঘুরে ফিরে দেখা যায় যে প্রবলেমগুলো কিন্তু কমন, টাইপ অফ প্রবলেমটা কমন। যে আমার হয়তো মায়ের সাথে সমস্যা, আমার সাথে যিনি আরেকজন প্রোগ্রাম করছে ওনার হয়তো বাবার সাথে ছিল সমস্যা, ওই একই রকমই অহংকার, একই রকমই একটু জেদ কোনো একটা কারণে বা বিষয়। সো ওই জায়গাগুলোতে যখন বন্ডিং করে তারা হিল করতে পারে একসাথে, ওই হিলিংটা কিন্তু অন্য যে কোনো জায়গায় গেলে পাবে না, ওইটা মসজিদে গেলে পাবে না, ওইটা একটা ধরেন যে কারোর সাথে খেলতে গেল ওইখানে গেলে পাবে না। এই প্রবলেমসগুলা খুবই কমন, আর একটু বলতে গেলে কালেকটিভই, যারা অ্যাডিক্ট ওদের মধ্যে এই প্রবলেমগুলো কালেকটিভ। সো ওই জায়গাটাতে এই গ্রুপ হিলিং প্রসেসটাই কিন্তু কাজ করে, একা একা কিন্তু ঠিক হওয়া যায় না। ওকে, তার মানে এখানে আসলে গ্রুপে যখন থাকে তখন তাদের ভিতরে একটা ইন্সপিরেশন কাজ করে এইভাবে যে আমি আসলে একা না, আরো অনেকেই আছে আমার মতো এই সমস্যায়। কারণ আসক্তিটা আসলে ওটার পেছনে কোনো না কোনো কারণ থাকে, ওই একটা অ্যাকসেপ্টেন্সও কাজ করে না ভেতরে, যে অ্যাটলিস্ট আমাকে এখানে আর কেউ এই বিষয়টা নিয়ে জাজ করবে না। এই জায়গাটা অনেক কাজ করে, এইটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পজিটিভ পার্টস, যে আমাদের সেন্টারে প্রমিসেস মেডিকেলে আমাদের যারা প্রোগ্রাম করায়, যারা অ্যাডিকশন কাউন্সিলর আছে, তারা নিজেরাও কিন্তু একটা পর্যায়ে ওইটার থেকে সাফারিং ছিল। সো ওনারা যখন এই যে ওভারকাম করে এসছে, ওই জায়গার কষ্টগুলো কিন্তু ওনারাই বুঝে, ওনারা মাচ বেটার বুঝে দেন আমার বাসার কোনো কাজিন হোক বা বাসার কোনো মুরব্বী হোক ওর ভাই বোন হোক, যে এই ডিজিজটা থেকে সাফার করছে না, আমার যতই আপন হোক না কেন, ওই যারা এটা থেকে সাফার করেছে তারা আরো অনেক বেটার বুঝে। সো ওনারা কিন্তু যেই অ্যাকসেপ্টেন্সটা, যেরকম ভাবে অ্যাকসেপ্টেন্সটা মানে শো করে, যে অ্যাকসেপ্টেন্সটা করে একেবারে ডিফারেন্ট। ওইটা যদি কখনো ট্রিটমেন্টের আন্ডারে আসা না হয় বা এই এক্সপোজারগুলো না পাওয়া যায়, এটা বুঝাই যাবে না, কখনোই বোঝা যায় না, কারণ সে কোনোদিন ওই
মানে অ্যাডিক্ট হওয়ার কারণে ওই গ্রহণযোগ্যতাটা সে কারো কাছে কোনোদিন পায়নি, কিন্তু এই একটা জায়গায় এসে সে গ্রহণযোগ্যতা পাচ্ছে যে তুমি অ্যাডিক্ট হয়েও আমাদের কাছে তুমি ওয়েলকাম। আর এই অ্যাকসেপ্টেন্সের জায়গাটা যখন পায় তখন কিন্তু রিকভারি প্রসেসটা অনেক ইজিয়ার হয়ে যায়, ফাস্টারও হয়, তখন কানেকশনটা অনেক বেটার হয়ে যায়। এক্স্যাক্টলি। নিজের ভিতরের যেই কথাগুলা এই যে আমাদের পরে যেগুলো হয় যে আচ্ছা হ্যাবিট ফর্মিং এর পরে নিজের সাথে কাজ করা নিয়ে, ফ্যামিলির সাথে কাজ করা নিয়ে, ওই জায়গাগুলোতে একটা মেন্টরের সাথে মিলে শেয়ার করা, মেন্টরকে বুঝায় বলা বা মেন্টরের থেকে অ্যাডভাইস নেওয়া বিকামস ভেরি ইজি। থ্যাংক ইউ। আমরা এই জায়গাটা নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলবো একটা বিরতির পর। প্রিয় দর্শক, আরেকটা বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকবেন আশা করি। চলছে প্রমিসেস জানতে চাই। আজ দেখছেন রিকভারি প্রক্রিয়া নিয়ে আলোচনা সাহির জামিলের সাথে। সুন্দর আলোচনা হচ্ছে, আমি খুব এনজয় করছি আজকে আপনার সাথে গল্প করছি, আসলে গল্পটা আমি খুব এনজয় করছি। আর যে ঠিক যেখানটাতে আমরা এসেছি যে এই যে পার্সোনাল ওয়ার্ক, নিজের সাথে কাজ করা, আপনি বিরতির আগে এই শব্দটা বলেছেন যে ডেইলি রুটিন সেট করার সাথে সাথে এবার নিজের ভেতরকার বিষয়গুলোকে নিয়ে এবার ডিল করা, যেটা অ্যাকচুয়ালি হয় একজন সাইকোলজিস্টের সাথে, রাইট? শুধু সাইকোলজিস্ট বলবো যে তা না, ওকে। সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, কাউন্সিলর্স, অ্যাডিকশন কাউন্সিলর্স যারা, পাশাপাশি যাদের সাথে প্রোগ্রামটা করছে, পিয়ার গ্রুপ, যারা পিয়ার্স আছে, পিয়ার গ্রুপ। ওকে। সো প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা স্টেপে নিজের সাথে কাজ করাটাই হচ্ছে গিয়ে এই অ্যাডিকশন মানে রিকভারি প্রসেসের পার্ট। সো যখন এই যে গ্রুপের সাথে আমাদের প্রোগ্রাম, যেটা প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, অ্যান্ড সর্বপ্রথমটাই শুরু হয় কিন্তু পেয়ার করে, মানে একজনের সাথে দুইজন করে পেয়ার করে। সো ওই যে নিজের জায়গাটা বলা, ওইটা হয় একসাথে। আচ্ছা, তারপরে কি হয় শেয়ারিং করা, মানে কি ধরনের শেয়ারিং করা হয় পেয়ারে? কি ধরনের শেয়ারিং করা হয়? শেয়ারিং এর জিনিসগুলো হচ্ছে গিয়ে এগুলো কিছু মেন্টাল এক্সারসাইজেস বলে, which are behaviors and ধরেন ইনসিডেন্টস অর বিহেভিয়ার যেগুলো রিলেটেড টু অ্যাডিকশন। আচ্ছা। যে আমরা রাগ হয়ে গিয়ে অনেক সময় অনেকের সাথে কিছু বিহেভিয়ার করি, ওকে। অর অনেক বেশি ভালোবেসে ফেলে অনেকজনের সাথে কিছু বিহেভিয়ার করি, অর খুব আবেগে অনেকে হেল্প করতে গিয়ে অনেক বিহেভিয়ার করি, অর অন্য কেউ আমাকে হেল্প করতে গিয়ে কিছু করে। তারপরে ধরেন যে মনের কিছু কথা যেগুলো কখনো বলতে পারিনি। ওকে। তারপরে ধরেন খুব উত্তেজিত হয়ে গিয়ে হয়তো বা কিছু একটা করেছি, ওকে। বা খুবই লো হয়ে গিয়ে কিছু একটা করেছি। সো ওই জায়গাগুলা খুঁটিয়ে 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 একজন আরেকজনের সাথে শেয়ার করে। সো স্বাভাবিক একটা নর্মাল কনভারসেশন যখন হয়, একটা কিছু বিষয় নিয়ে আমি যদি আপনাকে বলি, আপনার যেই এক্সপিরিয়েন্সটা আছে ওই বিষয়ে আপনিও আমাকে ওইটা শেয়ার করবেন। যেমন ধরেন যে আমরা যদি একটা গাড়ি নিয়ে কথা বলি অথবা একটা ট্রিপ নিয়ে কথা বলি, যে আমি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, আমি এই জায়গায় গিয়েছি, এটা দেখেছি, এরকম ছিল, খুব সুন্দর ছিল, তখন আপনারও মনে পড়বে ও আমি যখন কক্সবাজার গিয়েছিলাম এই হয়েছিল, তখন আপনিও আমার সাথে শেয়ার করবেন যে আমি তো ওই সময় গিয়েছিলাম, এভাবে গিয়েছিলাম, ওইটা দেখেছি, এটা করেছি, এই জায়গায় গিয়েছি, ঘুরেছি, খেয়েছি। সো ব্যাপারগুলো ওরকমই, যে ওই যে অ্যাডিকশনের টাইমে আমি কার সাথে খারাপ ব্যবহার করলাম, বা কে আমাকে কি বললো, হ্যাঁ, বা কে আমাকে হেল্প করলো বা কে আমাকে হেল্প করলো না, বা আমি আমার বাবার সাথে বা মায়ের সাথে কি বলতে চাইলাম যেটা আমি বলতেই পারলাম না। সো আমি যখন আপনাকে বলবো যে দেখেন আমার আব্বা খুব অসুস্থ ছিল, আমি আমার আব্বাকে হেল্প করিনি, আমি আমার সাবস্টেন্স ইউজের জন্য আমি অন্যদিকে চলে গেছি, তখন আপনিও যখন ওই এক্সপিরিয়েন্সটা থাকবে, আপনিও একটা মানুষের আপনার লাইফে যে ক্লোজ, আপনি ওটাও শেয়ার করবেন, আপনারটা মনে পড়বে যে হয়তো বা আপনার ভাই বা বোন বা পার্টনার, যে আমার পার্টনার এক সময় খুব অসুস্থ ছিল,
ওই টাইমে আমিও এরকম ফেলে রেখে চলে গেছি। ওকে। সো যখন এই যে একজন একজন করে নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছে, এইটা কিন্তু ওরা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, কথা বলছে, এটা বের করে ফেলছে, এন্ড ওদের সাথেই করতে পারবে যাদের মানে এই সিমিলার রিলিজ হয়ে এক্সপিরিয়েন্স। যাচ্ছে, ভিতরে যে জিনিসটা জমা ছিল এটা রিলিজ হয়ে যাচ্ছে। রিলিজ হচ্ছে, এটা একটা রিলিজটাও হচ্ছে যার এরকম সিমিলার এক্সপিরিয়েন্স আছে তার সাথে। সো চ্যানেল হচ্ছে টুয়ার্ডস রিকভারি, যে এটাকে ওভারকাম করে ওনারা এটার থেকে কিভাবে আগাবে, যে আচ্ছা তাহলে নেক্সট টাইম কি করা যায়, আমার এটা করাটা উচিত হয়নি, এমন কোন সিচুয়েশন আবার আসলে আমার এটাতে হেল্প করা উচিত বা আমার থাকা উচিত, যেভাবেই হোক সাপোর্ট করা উচিত। সো এই যে ওয়ান অন ওয়ান শেয়ারিংটা হয়। এবং এই ওয়ান অন ওয়ান শেয়ারিংটা তাহলে কি দিচ্ছে? একটা হচ্ছে যে আমি ওই অ্যাকসেপ্টেন্সটা পাচ্ছি যে আরেকজনেরও আসলে আছে, তো ও আমাকে জাজ করলো না, আমিও করলাম না, এটা একটা। আরেকটা হচ্ছে যখন বলছি তখন একই সঙ্গে আমার কাছেও কিছু ডিফারেন্ট রিয়েলাইজেশন আসছে যে আসলেই তো ঠিক হয় নাই, এবং নতুন করে আবার শুরু করা যায়। জি, একটা ভুল আমি করে ফেলেছি, স্টিল আমার সুযোগ আছে যে আমি এই ভুলটা শুধরে সামনে আবার অ্যাক্ট আউট করব। সেই একটা জায়গাও মানে ওই ইনসাইটটাও মনের মাঝে কাজ করতে থাকে, রাইট। যেটা হয়তো এটা নিয়ে কথা না বললে এভাবে ইনসাইটটা আসতো না, মনের ভিতরেই থেকে যেত, থেকে যেত হয়তোবা ওইটার থেকে ট্রিগার হয়ে অন্য কিছু একটা খারাপ অন্য কিছু হতো। এক্স্যাক্টলি। সো এই জায়গাগুলো যখন বলছি, শেয়ার করছি, আরেকজনেরটা শুনছি, তখন কিন্তু আমার এই যে মেন্টাল রিকভারিটা, আমার মেন্টাল এই যে একটা আউটলেট হলো, আমি এটা রিলিজ করছি, আমি একটু ঠান্ডা হচ্ছি, আমি এগুলো বলে বলে আমার কিন্তু থট প্রসেসের জায়গাগুলোতে আমি রিকভারি করছি। থট প্রসেসে, তারপরে এই যে কনসিয়াস জায়গাটায় আমি কিন্তু এগুলো কথা বলে আমি বের করার চেষ্টা করছি, এগুলো নিয়ে আলাপ করছি। কারণ দেখা যায় ম্যাক্সিমাম মানুষ যারা অ্যাডিক্ট, ওনারা কিন্তু খুব চেপে রাখে, আসল ফিলিংগুলোকে চেপে রাখে, কারণ কাউকে ওই অ্যাকসেপ্টেন্সের জায়গাটা পায় না যে আমি আমার রিয়েলটা যে শেয়ার করব আমাকে কেউ মেনে নিবে না। অথচ এই জায়গাটাতে আসলে, এরকম লোকজনকে পেলেই, তখনই কিন্তু অ্যাকসেপ্টেন্সের জায়গাটা যখন পায়, তখনই আসল জিনিসগুলো বের হয়। প্রথমে দেখা যায় যে তারা সবাই কিন্তু স্ট্রেঞ্জার, কেউ কাউকে চিনে না, যে আচ্ছা এই যে আমি রিহ্যাবে আসছি, কে আছে না আছে আমি জানি না। অথচ আমাদের যে প্রোগ্রামের প্রসেসে অলমোস্ট মোর দেন ফ্যামিলি হয়ে যায় একটা যে প্রোগ্রাম মেট থাকে, বিকজ রুমমেট আছে আমার, ও আমার সাথে 24 ঘন্টা থাকছে, প্রোগ্রাম করছে। সো ইট ইজ মাচ ইজিয়ার টু শেয়ার, মাচ ইজিয়ার টু রিকভার। যত শেয়ার করে, যত বলে, যত আরেকজনেরটা শুনে, ওভাবে করেই প্রসেসটা আগাতে থাকে। নিজেরটা ওখান থেকে শুরু করে তারপরে জায়গাটা আসে নিজের সাথে, ফ্যামিলির সাথে, পার্টনারের সাথে কাজগুলো আগানো। অ্যান্ড এই গ্যাপটা কিন্তু ইটস এ ভেরি ডিফিকাল্ট গ্যাপ টু ফিল। যে আমার ফ্যামিলি, ফর এক্সাম্পল, যে ফ্যামিলি মেম্বারের সাথে আমার সমস্যা, সো আমি এখন প্রোগ্রাম করে আমি চাচ্ছি জায়গাটা ঠিক করতে। সো আমি যদি সাথে সাথে আমার ফ্যামিলির সাথে বসি, দেখা যাবে যে ওনাদের যেগুলো জিনিস খারাপ লাগা, ওইটা যখন বলছে আমার আরো বেশি খারাপ লাগছে, আমরা আগাতে পারছি না। সো এই জায়গাটাতে ব্রিজ হিসাবে কাজ করে সাইকোলজিস্ট, ব্রিজ হিসাবে কাজ করে অ্যাডিকশন কাউন্সিলার্স। অ্যাডিকশন কাউন্সিলার্স আমাদেরকে নিজের থট প্রসেসটাকে, তাদের যে এক্সপিরিয়েন্স থেকে তারা যেভাবে জানে, তারা যেভাবে করেছে, ওই থট প্রসেসটাতে আনা, যে চিন্তা ভাবনাটা কিভাবে করব, পজিটিভটা কি, নেগেটিভটা কি, আউটকামটা কি হতে পারে, লাভ কি হতে পারে, ক্ষতি কি হতে পারে, সবগুলো জায়গায় একটু চিন্তা করে একটা ডিসিশন নেওয়া, একটা কথা বলা। আমাদের অ্যাডিকশন কাউন্সিলররা আমাদেরকে এই জায়গাতে এবল করে, হেল্প করে। করে এই যে ফ্যামিলির সাথে যে ব্রিজটা, ওইটা কিন্তু সাইকোলজিস্টরা করে। সাইকোলজিস্টরা ফ্যামিলির সাথে বসে আলাদাভাবে, পেশেন্টের সাথে বসে আলাদাভাবে, যে তাদের কি অবস্থা, তারা কি মনে করছে, কোথায় আছে, বেটার হয়েছে, বা কি গোলস আছে, কতটুকু ওই গোলসের জন্য কাজ করতে চাচ্ছে, উইলিংনেসটা দেখে, অ্যাকশনগুলো দেখে,
কতটুকু আগালো, কি অ্যাচিভ করতে পারলো কি করতে পারলো না। সো এই জায়গাগুলো মিলিয়ে দেখা যায় যে অনেক রকম ফ্যামিলি ইস্যুস, যেটা ফ্যামিলির সাথে ডিরেক্টলি কথা বললে বা ওই জায়গাটা থেকে শুরু করলে হতে পারতো যে সিচুয়েশনটা আরো খারাপ হয়ে যাবে, ওগুলো রিকভার করা খুবই ডিফিকাল্ট। ওই জায়গাটাতে সো দ্যাট কারোরই কোনো ক্ষতি না হয়, কারোরই কোনো দিক দিয়ে কোনো রকম কি বলবো মন খারাপ বা লস বা কোনো খারাপ কিছু না হয়, এখানে কাজ করে সাইকোলজিস্টরা। যে নাইস, তার মানে হচ্ছে বলতে চাচ্ছেন যে এই যে একটা ব্রিজ তৈরি করাটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেটা নিয়ে আসলে বিরতির পরে কথা বলবো, একটা বিরতির সময় হয়ে এসছে। তো তারা ইনডেপথে কাজ করতে থাকেন পেশেন্টের সাথে যেমন, তেমনি ফ্যামিলির সাথেও আলাদা আলাদাভাবে, এবং তারপর তারা আবার একসাথেও কাজ করেন, জি যেটা অ্যাকচুয়ালি ব্রিজিং এর কাজটা ওইভাবে হয়তো কমপ্লিট হয়। তো আরেকটা বিরতি নিয়ে আসছি আমরা, প্রিয় দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতি নিয়ে আবার ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে সাহির জামিলের সাথে রিকভারি প্রক্রিয়া নিয়ে। অনেকগুলো জিনিস এসেছে, উইথড্রল কিভাবে ম্যানেজ করব, তারপর কিভাবে ডেইলি রুটিনে ফিরবো, সেখানে গ্রুপ কিভাবে কাজ করে, সেখানে সাইকোলজিস্ট কিভাবে কাজ করে, অ্যাডিকশন কাউন্সিলর কিভাবে কাজ করে, এবং অ্যাট দ্য সেম টাইম এই যে পরিবারের সঙ্গে যেখানে আসলে তিনি পুনর্বাসিত হবেন, কারণ একজন রোগী তো আজীবন সেন্টারে থাকবেন না, তিনি সেন্টার থেকে তার বাড়িতেই যাবেন, প্রথমে বাড়িতে এবং তার সোসাইটিতে। তো এই যে উনি রিহ্যাবিলিটেট হবেন তার বাড়িতে, সেটার জন্য ফ্যামিলির সঙ্গেও একটা কাজ করবার প্রয়োজন হয়, যেটাও সেন্টার থেকে সাধারণত করে দেওয়া হয়। জি তো এর পরের ব্যাপারটা আসলে কীরকম? কারণ একটা সেন্টারে থেকে তিনি একটা গ্রুপের সঙ্গে থেকেছেন, সেই গ্রুপটা অ্যাকচুয়ালি যে কোনোভাবে তাকে গ্রহণ করে নিয়েছে। তিনি যেমন তার সুঅভ্যাস কু অভ্যাস সমস্ত কিছু সহই কিন্তু ওই গ্রুপটি তাকে একেবারে আলিঙ্গন করে রেখেছিল। তারপর তিনি সেখান থেকে বের হয়ে তার ডিউরেশন কমপ্লিট করে, ট্রিটমেন্ট কমপ্লিট করে তিনি যাচ্ছেন এবার বাড়িতে, যেখানে তার এই কি বলে টক মিষ্টি সব রকম অভিজ্ঞতাই আছে সেখানকার বাড়ির পরিবেশে। সেখানে গিয়ে আসলে কি ফেস করতে হয় এই মানুষগুলোকে? ফেস করতে হয় অনেক কিছু, ফেস করতে হয়। তার মধ্যে ভেরি কমনলি তার মধ্যে ফেস করতে হয় সাসপিশন, মানে সন্দেহ, যে আচ্ছা প্রোগ্রাম করে আসলো, বাথরুমে একটু বেশিক্ষণ কেন আছে, কি কিছু করছে, একটু বাথরুমটা একটু খুলে দেখা বা নক করা। তারপরে ক্রেডিবিলিটির জায়গাটা থাকে না, সো টাকা পয়সা নিয়ে একটা ট্রাস্টের একটা ভরসা পাওয়ার জায়গাটাও ফেস করতে হয়, মানে বিশ্বাস করতে পারছেন, বিশ্বাস করার জায়গাটাতে ওই বিশ্বাসটা আবার এস্টাবলিশ করাতে, ট্রাস্টটা, সেই ক্রেডিবিলিটিটা এস্টাবলিশ করতে একটু টাইম লাগে। সো এই যে জায়গাটা, যেমন অ্যাডিকশন কিন্তু শুধু একটা সিঙ্গল মানুষের ডিজিজ না, অ্যাডিকশন ডিজিজ হইতে পারে যে একজনেরই, কিন্তু এফেক্ট করে কিন্তু ফুল ফ্যামিলিকে, সবাইকে এফেক্ট। হ্যাঁ, ওই ফ্যামিলির যেই থাকবে না কেন, কারো না কারো, মানে সবার উপরেই কোনো না কোনো রকম একটা এফেক্ট পড়বেই। সো এই জায়গাগুলোতে যে কাজ করা ফ্যামিলির সবার সাথে, ওটাও একটা রিকভারি প্রসেস, যে আমি বাইরে গিয়ে কার সাথে কি ফেস করছি, আমার বাবার সাথে, আমার মায়ের সাথে, আমার বোনের সাথে, হতে পারে দাদা নানার সাথে, আমার ভাইয়ের সাথে, ফ্রেন্ডদের সাথে, সব জায়গাগুলোতেই কিন্তু এফেক্ট পড়ে অ্যাডিকশনে। সো ওই জায়গাগুলোতে কিন্তু যে রিকভারির প্রসেসটা, সেইটা নিয়ে কিভাবে ডিল করছি, সেইটাই কিন্তু সেন্টারে এসে সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, কাউন্সিলার্স তাদের সাথে আলাপ করে, শেয়ার করে সলিউশন বের করতে হয়। অনেকের দেখা যায় যে সাইকিয়াট্রিক কিছু সমস্যা হয়ে যায় বিকজ অফ অ্যাডিকশন, সো কিছু মেডিসিন থাকে যেটা চলে, অ্যান্ড আস্তে আস্তে ওই মেডিসিনগুলোও একটা টাইমে বন্ধ হয়ে যায়। সো এই যে মেডিসিনটা চলছে, ডক্টরের ফলো আপ থাকে, ডক্টরের সাথে এসেও বের হয়ে যাওয়ার পরেও ডক্টরের সাথে ফেরত এসে ডক্টরের সাথে কথা বলে, বাইরে গিয়ে এক্সপিরিয়েন্সটা শেয়ার করে, যে আচ্ছা আমি এই মেডিসিনটা নিলে আমার বাইরে গিয়ে হয়তো বেশি খাওয়া দাওয়া করতে বেশি ইচ্ছা করছে,
অথবা আমার ঘুমটা আমার ঠিক মতো হচ্ছে না, অথবা এই মেডিসিনটা নিলে আমার একটু ডিজি লাগছে, সো কনসেন্ট্রেট করতে সমস্যা হচ্ছে, বা এই মেডিসিনটা নিলে আমি বেশিক্ষণ জেগে থাকছি। এক এক মেডিসিনের এক এক এনভায়রনমেন্টে এক এক রকম এফেক্ট হয়। সো ওই জায়গাগুলোও এসে কমিউনিকেট করা, ওইটাও আবার টেম্পার করা, ডোজ বা ডোজ অ্যাডজাস্টমেন্ট করা। তারপরে ফ্যামিলির সাথে যেসব সমস্যা হচ্ছে, ফ্যামিলির সাথে সমস্যাগুলোও এসে শেয়ার করা, যে আমার মা আমাকে বেশি সকালে উঠায় দিচ্ছে, বা আমাকে বাইরে যেতে দিচ্ছে না, বা আমাকে খেলতে গেলে বা কিছু করতে গেলে বেশি সন্দেহ করছে। ওই জায়গাগুলো কিন্তু নিজে গিয়ে ঠিক করতে গেলে দেখা যাবে যে একটা সমস্যা হয়ে যেতে পারে। সো ওই জায়গাগুলো কিন্তু অ্যাডিকশন কাউন্সিলররাই আবার আশ্বাস দেয় প্যারেন্টসদেরকে, যে না আপনি ট্রাস্ট করেন, আমরা তো মনিটরিং এ রাখছি, আমাদের সাথে ফলো আপে আছে। আস্তে আস্তে কিন্তু মানে প্রসেসটা ওভাবেই হয় যে যাদের সাথে আমরা ট্রিটমেন্ট করেছি ওইটা যাওয়ার পরে বাসায় ফেরত যাচ্ছি, বাসায় গিয়ে এই যে এই ক্রেডিবিলিটির জায়গাটা এস্টাবলিশ করাতে আমাকে তো বিশ্বাস করবে না প্রথমে। সো যেই মানুষটা আমাকে ট্রিটমেন্ট করেছে, কারণ লম্বা সময় অ্যাডিকশনের হিস্ট্রি আছে, জি, ওই টাইমটাতে একটা বলে আরেকটা করেছি, সো ওইটা তো মানবে না, যে ভরসা পেতে কষ্ট হবে। সো আমার যিনি অ্যাডিকশন কাউন্সিলর আছে ওনার কথাটা কিন্তু রাখবে, যে না অ্যাডিকশন কাউন্সিলর যিনি বলছে, উনি বলছে যে আচ্ছা দেখতে, চান্স দিয়ে দেখতে বা ভরসা করতে, কিছু উল্টাপাল্টা হবে না, বিশ্বাস রাখতে, ওই কথাটা কিন্তু রাখবে। ওই কথাটা রেখে কিন্তু ওই জায়গাটা তখন আস্তে আস্তে ওভাবে রিকভার করবে। যে প্রথমেই দেখা যায় যে ট্রিটমেন্ট শেষ করে ফেরত গেলে বের হতে দেয় না সাধারণত একা একা, বাট সারা জীবন তো আর কেউ সাথে নিয়ে বের হবে না। আস্তে আস্তে ওই জায়গাটা অ্যাডজাস্ট করাটাই কিন্তু ইজ আ প্রসেস অফ রিকভারি। আস্তে আস্তে কাজে ফেরত যাওয়া, অনেক সময় কাজে গেলেও কিন্তু খুব কষ্ট হয়, যে আমি আবার 9 to 5 একটা জব জয়েন করলাম, এটা তো হঠাৎ করে ট্রিটমেন্ট করে গিয়েই আমি 9 to 5 জয়েন করে ফেললে খুব কষ্ট হয়ে যাবে, প্রথমে অনেক টায়ারিং হবে, ওয়ার্ক প্রেশার নিতে কষ্ট হবে। যদি আমি আবার গিয়ে ফেরত মানে ট্রিটমেন্ট শেষ করে বের হই, যদি আমি আবার হঠাৎ পড়াশোনা শুরু করে দিই, যে আমি সামনেই পরীক্ষা দিব, তখন কিন্তু পড়াশোনাটাও অনেক স্ট্রেসফুল হয়ে যায়। এক্স্যাক্টলি। এখানে আসলে মানে প্রসিডিওরটা কি হলে ভালো হয়? প্রসিডিওরটা ডেফিনেটলি ইজ টু টেক ইট ইজি। নিজের বাউন্ডারিটা বুঝতে হয়, নিজের ক্যাপাসিটিটা বুঝতে হয়, যে স্বাভাবিকভাবে আমি কিন্তু চাইলেই আমি 6 মাসের পড়াশোনা আমি 3 মাসে শেষ করতে পারবো না। সো আমার যদি ওরকম রিয়েলিস্টিক গোলস রেখে আমার ওই 6 মাসেরটা আমি যেহেতু ট্রিটমেন্ট করেছি, আমার হয়তো এটা 1-2 মাস বেশিও লাগতে পারে। হ্যাঁ, সো রিয়েলিস্টিক গোল সেট করা, প্রপার বাউন্ডারিজ সেট করা, প্রপার একটা যেই ধরেন যে একটা স্ট্যান্ডার্ড অর একটা কি বলে একটা স্কেল সেট করে, যে আচ্ছা আমি এই জায়গাটায় প্রগ্রেস করবো আস্তে ধীরে এইভাবে, এই যে জায়গাগুলা ঠিক রাখা, এই জায়গাগুলোর সাথে মিলিয়ে চলা, এটাও কিন্তু পার্ট অফ রিকভারি প্রসেস। ডেফিনেটলি। আর তার মানে বলতে চাইছেন যে স্লোই আসলে আগাবো, এবং যে লম্বা সময়ের যে রিকভারি প্রসেসের ভেতর দিয়ে আমি গেছি সেটাকে মেনটেন করার জন্য আরও সময় দরকার, নিজেকে মানে আরও সময় দিয়ে স্বাভাবিক হয়ে তারপর যে কোনো কাজে জয়েন করা, রাশ না করা, এটা মোর ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ সাহির। আমার মনে হয় আজকে দর্শকরা অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনার কাছ থেকে পেয়েছে। খুব চমৎকার ছিল আলোচনা। অনেক ধন্যবাদ। আজকে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকুন এবং আগামী পর্বে আমাদের সাথেই থাকবেন এই আশা করে শেষ করছি। খোদা হাফেজ।